জানালাটা ক্যাচক্যাচ শব্দে খুলে এক পাল্লা খুলেছে। ঘরটাতে তন্দ্রার স্বামী অনির প্রতিক্রিয়ায় ব্যস্ত কোনো এক মেয়ের সাথে। দেখেই গা গুলিয়ে উঠেছে তন্দ্রার। তার স্বামী তবে সত্যিই পরক্রিয়া আসক্ত? চোখের সামনে আদিম খেলায় মত্ত মানব মানবের অনুভূতি যখন উচ্চ পর্যায়ে, কিন্তু 3 মাসের অন্তঃসত্ত্বা তন্দ্রা কোনো রকমে নিজেকে সামলে বেরিয়ে এলো কমলাপুর রেল স্টেশনের পাশের এক বাসা থেকে। কিছুটা এগিয়ে এক টং দোকানের পাশে বসে পড়ে তন্দ্রা। হাত পা চলছে না। বুড়ো মহিলা দোকান চালায়, কে জানে সে কি বুঝলো। এগিয়ে এলো এক গ্লাস পানি হাতে। তন্দ্রাকে তুলে ধরে পাশের বেঞ্চে বসিয়ে তার হাতে মুখে পানি দিয়ে বলল, এই গরমে কেউ হাত মোজা পাও মোজা পরে রে মা? এমনই তো চান্দি ফাইটা মর্তা। ধরো, পানি খাও। তন্দ্রার কানে তখন আশেপাশের কোনো কথাই যাচ্ছে না। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে তার স্বামীর অন্য নারীর সাথে আদিম নগ্নতার দৃশ্য। পানি মুখে দিতেই গড়গড়িয়ে বমি করে দিল তন্দ্রা। ততক্ষণে মহিলাটা তাকে বাতাস করছে। নিজেকে সামলে তন্দ্রা শুধু বলল, আমাকে একটা রিক্সা ডেকে দিন প্লিজ। মহিলাটা রিক্সা ডেকে আনতেই তন্দ্রা উঠে বসল। মহিলার হাতে শখানেক টাকার নোট গুঁজে দিতেই রিক্সা চলার জন্য অনুরোধ করে তন্দ্রা। তাদের বিয়ের 2 বছর চলছে। কিছুক্ষণ আগ অবধিও সব স্বপ্নের মতন ছিল, কিন্তু এখন সব দুঃস্বপ্ন। আগত ভবিষ্যৎ দেখে ভয়ে শিউরে উঠছে তন্দ্রা। রিক্সা নিয়ে সে সরাসরি নিজের বাবার বাসায় চলে এসেছে। মা এবং ভাবিরা প্রশ্ন করলেও কোনো জবাব দেননি সে। বিয়ের আগে তার জন্য যে ঘরটা ছিল, এতক্ষণ কোথায় ছিলে জানতে চাইলেও তন্দ্রা কোনো জবাব দেয়নি। রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিয়েছে। কয়েকদিন যাবৎ অনির পরিবর্তন লক্ষ্য করছিল তন্দ্রা, কিন্তু কিছুই বলেনি। বিশেষ করে নতুন প্রজেক্টের কাজে যেদিন খুলনা গেল, তার দিন দশেকের পর থেকেই এমন পরিবর্তন শুরু হয়েছে। ভেবেছিল হয়তো কাজের জন্য এমন চিন্তা, আজ সকালের দেখা মেসেজ তার ধারণা পাল্টে দিল। নিজেকে ভুল প্রমাণ করার জন্য সে বারবার প্রার্থনা করেছিল, কিন্তু সত্যের তিক্ততার মুখোমুখি হতে হলোই তাকে। নীলিমার পাশ থেকে উঠে একটা সিগারেট ধরায় অনিক। সিগারেটের স্বাদটা আজ বড্ড পানসে লাগছে। তার পাশে উপুর হয়ে ঘুমিয়ে আছে নীলিমা। নীলিমা, নীলিমা, নীলিমা। তার জন্য একটা রহস্যের নাম নীলিমা। সাদা মসৃণ, পিঠে ছড়িয়ে আছে চুল। হালকা ব্রাউন চুলের কারণে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ফোন হাতে নিয়ে অনির দেখল দুপুর 2টো বাজে। নিশ্চয়ই তন্দ্রা অপেক্ষা করছে ওর জন্য। বেচারি ওকে ছাড়া খেতে বসে না। ওর খাওয়ার খবর নেওয়ার পর সে খাবার খায়। কিন্তু আজ তন্দ্রার ফোন বারবার ট্রাই করার পরেও বন্ধ পাচ্ছে সে। বিকেলবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে বাহিরে এলো তন্দ্রা। তার মা তখন ছোট ভাইয়ের বউকে নিয়ে মাথায় তেল দিয়ে দিচ্ছে। বেশি বেশি করে তেল দিয়ে বেনি করে গুজিয়ে রাখে সে তার পুত্রবধূকে। অথচ সে কি একবার খেয়াল করে দেখেছে তার মেয়ের মাথায় চুল যে খুব রুক্ষ? বড় ভাবি তন্দ্রাকে ভাত দিলেও মা এখনো আসেনি। খাওয়া শেষ হওয়ার আগেই তার বড় ভাই এসে পাশে বসেছে। তনু, কেমন আছিস রে? ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে তন্দ্রা। এরপর মাথা দুলিয়ে বলল, ভালো আছি ভাইয়া। অনির কেমন আছে? তোর শাশুড়ি কেমন আছে? সংসার কেমন চলছে রে? তন্দ্রা একবার ভাবলো সে সব ভাইকে জানাবে, কিন্তু কি একটা ভেবে আর বলা হলো না। ভালোই চলছে ভাইয়া। তাহলে না বলে হুট করে চলে এলে যে একা একা? আগে বলিসনি তুই আসবি? সব ঠিক আছে তো? খবর না দিয়ে আসা যায় না নাকি ভাইয়া? বিয়ের পর একবার তুই এভাবে এসেছিলি, মনে আছে? তোর ননদ শাশুড়ি নিয়ে ঝামেলা করায় উনির মেরেছিল, তাই এসেছিলি। মাঝে একা আসিসনি, তাই মা আর তোর ভাবি ভাবছে অন্য কিছু হলো নাকি আবার। না ভাইয়া, কিছুই হয়নি। তন্দ্রা ভাত খাওয়া থামিয়ে দিল। এ বাড়িতে আসার অধিকার তার ফুরিয়ে গেছে অনেক আগেই। সেই নিজের মনে অযাচিত চলে এসেছে। তাকে চুপ থাকতে দেখে তার ভাই বলল, কিছু হলে আমাকে বল বোন, লুকাচ্ছিস না তো? সুখে আছিস তো তুই?
ভাইয়ের কথায় দু চোখ উপচে পানি বেরিয়ে আসলো, তবুও সেদিকে পাত্তা দিল না তন্দ্রা। হাসি হাসি মুখ করে বলল, এমনি এসেছিলাম ভাই, আমি সুখেই আছি, তোমরা চিন্তা করো না আমার জন্য। আমি আর এভাবে আসবো না, কেমন? আসবি না কেন? আসবি, খাবি, থাকবি, নিজের ইচ্ছে মতো সবকিছু হবে। বাড়ি কি আমাদের একার নাকি রে? বড় ভাই চলে যাওয়ার পর তন্দ্রা রান্নাঘরে যাচ্ছিল প্লেট রেখে হাত ধুতে। তখন অনিচ্ছা সত্ত্বেও দুই ভাবির কথা তার কানে চলে এলো। দেখো ছোট, দেখো, তোর জন্য রাখা তরকারি তন্দ্রা অনেকটা খেয়ে নিল রে। আসবে যে বলে আসলে না। আজ তরকারিটা খুবই মজার ছিল। ভেবেছিলাম আবার একটু ভাত খাবো, দেখো না একটু পরপর ক্ষুধা লাগে। আমি রাতে আবার রেঁধে দিব। মাকে বলিস না, মন খারাপ করতে পারে, কারণ তার মেয়েও পোয়াতি। ঝগড়াঝাটি করে আসছে নাকি কে জানে। জানি না, তবে ওর ঝগড়ার বাতিক নেই, সহ্য ক্ষমতা অনেক বেশি। বিয়ের পর একবার এসেছিল ঝগড়াঝাটি করে, এরপর আবার আসলো আজকে। তন্দ্রা রান্নাঘরে যায় না, কলতলা থেকে প্লেট হাত মুখ ধুয়ে ঘরে এসে প্লেট গ্লাস জায়গা মতন রাখে। বোরকা হাতে এসেছে একটু ফ্যানের নিচে। ঠিক সে সময় মা এবং ভাবিরা এলেন। তন্দ্রার সাথে কথা বলছিল। তার মায়ের প্রথম বাক্য ছিল, তুই কি আজকেই চলে যাবি? হাসি হাসি মুখ করে তন্দ্রা বলল, এই তো মা, রেডি হচ্ছি, এক্ষুনি বের হব। এভাবে এলি কেন রে? একটা রাত থেকে যা। না মা, আমি বুঝিনি আমি আসাতে তোমাদের এত ঝামেলা হবে। এরপর বড় বাবির দিকে তাকিয়ে বলল, আবার তোমার তরকারি রান্নার ঝামেলায় ফেললাম গো, কষ্ট করে রেঁধে নিও। বাবিদের বুঝতে সমস্যা হলো না যে তন্দ্রা তাদের কথা শুনেছে। বড় ভাবি তার দুহাত ধরে বলল, ভাই তুমি মন খারাপ করেছো? আমি কিন্তু ওভাবে বলিনি। আমি মন খারাপ করব কেন ভাবি? তোমরা যা বলেছো ভুল তো বলনি, পুরোটাই তো সত্যি ছিল। বাবার বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আকাশে মেঘ জমেছে। চারিদিকের মানুষ যার যার আপন নিরাপদ স্থানে আপনজনের কাছে যাচ্ছে। তন্দ্রা তখন হাঁটছে এলোমেলো ভাবে। সে জানে না গন্তব্য কোথায়, কারণ কিছু মানুষের সব থেকেও তো নেই। দুই পরিবার থাকতেও তাদের কোনো ঘর নেই, আপনজন নেই। তাদের ভাসতে হয় কচুরিপানার মতন, পানির টানে এক স্থান থেকে অন্য স্থানে। স্থায়িত্ব হয় কবরের মাটি। তন্দ্রার এলোমেলো পদক্ষেপগুলো এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। যাও, ক্ষমা করলাম আবার। তুমি আমার অভিমানের যোগ্য নও। ভালোবেসেছিলাম তোমায়, তুমি আমার ঘৃণার যোগ্যও নয়। যাও, প্রতিজ্ঞা করলামই, এক ফোঁটাও কাঁদবো না তোমার জন্য। যতই অনুরোধ করো, আমি আর ফিরব না। আমি তো ভুলেই গেছি তুমি কেনই বা ফিরবে। তোমার খেলনা ছিলাম, এখন ভেঙে গেছি। আজ হয়তো অন্য খেলনায় মাতবে, তবে মনে করিয়ে দেওয়া ভালো, খেলনা নই রানী আমি, ভালোবাসার কালিতে লেখা প্রেম কাহিনী আমি। হ্যাঁ, আমি ভেঙেছিলাম পুরো, তবে এক এক টুকরো টুকরো জমাবো আমিও। আবার দেখে নাও কি দারুণ হ্যাপি এন্ডিং বানাবো। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছিল নীলিমা। হাতের কাজল নিয়ে আয়নার দিকে তাকিয়ে অভিষেক করের কথাগুলো বলল নীলিমা। অনির তখন সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। তোয়ালে পাশে রেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে অনির। এত অভিমান কেন? পাশে রাখা নিউজ পেপার হাতে নিয়ে বলল, দেখো, মানুষ কতটা জানোয়ার হলে এসব করতে পারে। ঘরে বউ বাচ্চা রেখে পরক্রিয়া করে বেড়াচ্ছে, আবার বউ প্রতিবাদ করাতে তার সামনে বাচ্চাটাকে মেরে ফেলেছে। কেন জানো? কথাগুলো শুনে নীলিমার পাশ থেকে উঠে যায় অনির। বেড সাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট উঠিয়ে একটা সিগারেট মুখে পুরে অনির জিজ্ঞাসা করল, কেন? তখন ধপ করে জ্বলে উঠল লাইটার। সিগারেটের প্রথম টান দিয়ে একরাশ ধোঁয়া ছড়িয়ে দিল সে। কারণ বউ বলেছিল তার সংসারের মায়া নেই, মাত্র ছেলের জন্য সংসারে পড়ে আছে, তাই স্বামী সন্তানকে তার সামনে মেরে ফেলল। মেয়েটাকে বেঁধে ভাবা যায় এসব? ভাবা যায়, কারণ প্রণয় বিষে সব সম্ভব। প্রণয়ের বিষ গোখরা বিষের থেকেও জ্বালাময়ী। এ বিষ তোমাকে না দিবে বাঁচতে, না দিবে মরতে। ভালো বললে তো। এখন বলো, আমরা বিয়ে কবে করেছি?
খুব দ্রুত টলটলে পায়ে হাঁটতেছিল তন্দ্রা। বাড়ি থেকে অনেকটা দূরে সে চলে এসেছে। পিছনে রয়ে গেল তার শৈশব, কৈশোর, সদ্য পা দেওয়া যৌবনের স্মৃতি। সে কোথায় যাবে? স্বামীর সংসারে ফিরলে অসম্মান, বাবার ঘরে অতিথি মাত্র। আমি তাকে বারবার প্রশ্ন করছি, ব্যর্থ জীবনে তপস্যার থেকে মৃত্যুকে বরণ কি শ্রেয় না? বৃষ্টি থেকে বাঁচতে সে পাশের একটা প্রাইভেট হাসপাতালে আশ্রয় নিল। ওয়েটিং রুমে তখন অনেক লোকজন বসা। ক্লান্ত শরীরে মাথা নিচু করেছিল তন্দ্রা। পাশে বসে থাকা এক ভদ্রমহিলার কোলে থাকা বছরখানেকের বাচ্চা তার দিকে হাত বাড়িয়ে টানছে, মুখ দিয়ে শব্দ করছে, বা বা বা। তন্দ্রা চোখ মেলে তাকায়। হঠাৎ মনে হয় তাকে অনিলের কাছে ফিরতেই হবে, তার সন্তানের জন্য। কিন্তু সেই দৃশ্য ভেসে ওঠে মনস্পটে, বিষিয়ে দেয় তন্দ্রার মন। কি করবে সে? তার কি করার আছে? তখন শুরুর দিকে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল, তখন সবাই বলল, একা তো রাখা যাবে না, বিয়ে দিতেই হবে। পরের জন যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? তার শক্তি হয়ে কেউ নেই। বিয়ের পর বন্ধ হয়েছে লেখাপড়া, না আছে কোনো চাকরি বা সামান্য টাকা পয়সা। সে কোথায় যাবে? নিজ ভিতরে থাকা ছোট্ট স্পন্দনের জন্যও তাকে বাঁচতেই হবে। দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায় তন্দ্রা, ফিরে আসে স্বামীর বাড়িতে। বাড়ি ফিরে এসে দেখে অনির বসে আছে ঘরে। তাকে কিছু না বলেই ওয়াশরুমে চলে যায় তন্দ্রা। ফিরে আসতেই দেখি অনির দুটো বার্গার নিয়ে বসে আছে। পাশে থাকা ব্যাগের লোগো বলে দিচ্ছে আজ অনির বেশ খরচ করেছে। সেদিকে ভ্রুক্ষেপহীন তন্দ্রা। রাতের খাবার বসাতে যাচ্ছিল, তখন অনির তার হাত ধরে বলল, রাতে খাবার বানাতে হবে না, আমি নিয়ে এসেছি, এটা তোমার জন্য, এসো বসো। তন্দ্রা হাত ছাড়িয়ে দিয়ে বলল তার ক্ষুধা নেই, তবে অনির নাছোড়বান্দা, একটু মুখে দিতেই বমির কথা বলে বাহিরে এসে ফেলে দিল। আজ থেকে সে শুধু বেঁচে থাকার জন্যই বাঁচবে। অনিরের থেকে, এই সংসারের থেকে নিজেকে গুটিয়ে নেবে। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। তন্দ্রার পেট কিছুটা ফুলেছে। সময় পেলেই সে নিজের পেটে হাত রেখে বসে থাকে। একদিন বিকেলে ব্যবসা গরমে ঘুমিয়েছিল তন্দ্রা। অনির বাড়ি নেই। আফসানা কেমন করে যেন পা পিছলে পড়ে যাচ্ছিল। মেয়ের এমন অবস্থা থেকে অশ্রাব্য গালি দিচ্ছে তন্দ্রার শাশুড়ি। দোষ তন্দ্রার, সে কেন ঠিকমতো পরিষ্কার করেনি। ক্লান্ত তন্দ্রা ত্রস্ত প্রায় এগিয়ে গেল পরিষ্কার করতে। সে রাতে তার শাশুড়ি বলল, ঘরে কোথাও বিড়ালে পটি করেছে, গন্ধে থাকা যাচ্ছে না। তন্দ্রা যেন দ্রুত পরিষ্কার করে দেয়। খাটের নিচে বিড়ালছানা পটি করেছে, না সরিয়ে পরিষ্কার সম্ভব নয়। তন্দ্রা তখন নিরুপায় হয়ে খাটের পাশে ধাক্কা দিল। কিছুক্ষণ পর পেটে চিনচিন ব্যথা হচ্ছিল। পরিষ্কার করে যখন ঘরে ফিরে এলো, তখন সে খেয়াল করলো তার 2 পা বেয়ে গড়িয়ে পড়ছে এক সূক্ষ্ম রক্তের স্রোত। তন্দ্রা হঠাৎ মনে করলো, বাচ্চা টিকবে তো? অনির যখন বাসায় ফিরেছে, তন্দ্রা তখন নিজের ঘরে পেট চেপে ধরে বসে আছে। সালোয়ার ভেদ করে রক্ত তখন উকি দিচ্ছে। 5 মাসের পেট নিয়ে তন্দ্রা চোখ মুখ কালো করে বসে আছে। অনির তন্দ্রাকে দেখে ভয় পেয়ে যায়। কাছাকাছি আসতেই তন্দ্রা বা হাতে অনিরের বুকের শার্ট খামচে ধরে বলল, আমার বাচ্চাটা। অনির দিকবিদিক শূন্য হয়ে তন্দ্রাকে তার বোরখায় আবৃত করে নেয়। কোলে তুলতে পারে না। তন্দ্রার ওজনের জন্য নয়, ইদানিং অনিরের শরীরেই ব্যথা বাসা বেঁধেছে। তবুও শক্ত হাতে তন্দ্রাকে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। রিকশায় আসার সময় তন্দ্রা অনিরের কাঁধে মাথা রেখে যখন মূর্ছা যাচ্ছিল, তখন অনির বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল, তুমি প্লিজ শান্ত হও, কিচ্ছু হবে না তো, আমি আছি, কিচ্ছু হবে না বাবুর, তুমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে থাকো। তন্দ্রা নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, একটা উপকার করবে? উপকার কেন বলছো? বলো, কি করতে হবে বলো। ডাক্তারকে বলবে যদি আমার সন্তান না বাঁচে তাহলে যেন আমাকেও না বাঁচিয়ে রাখে।
কিছু করে আমাকেও যেন মেরে ফেলে। এমন কথা বলছো কেন? তন্দ্রা কোনো জবাব দিতে পারেনি। তার ভীষণ কষ্ট হচ্ছিল। ডক্টরের কাছে পৌঁছে খুব কষ্টে নিজেকে জাগিয়ে রেখেছে সে। পরীক্ষা নিরীক্ষা করার পর ডক্টর জানালো সৃষ্টিকর্তার কৃপায় বাচ্চা ভালো আছে, তবে তন্দ্রা ভীষণ দুর্বল। শরীরে পুষ্টির অভাব, শুধু তাই নয়, তন্দ্রার ঠিক মতন সেবা যত্ন প্রয়োজন। নির্দিষ্ট সময় পর পর তাকে পুষ্টিকর খাবার দেওয়া উচিত। রাতে তন্দ্রাকে হাসপাতালে রাখা হলো। ডক্টর তাকে পুরো বেড রেস্ট দিয়েছেন, কারণ গর্ভকালীন নানান জটিলতায় ভুগছে তন্দ্রা। অনির তন্দ্রার জন্য কেবিন নিয়েছিল। পুরো রাত সে দু চোখের পাতা এক করতে পারেনি। তন্দ্রাকে ছাড়া সে নিজের জীবন ভাবতেই পারে না। তার জীবনের অন্যতম উপহার তন্দ্রা। যখন সে অল্প পয়সায় চাকরি করত, তখন সেই অল্প পয়সা দিয়ে সংসার চালিয়ে নেয়া মেয়ে তন্দ্রা। হাতে টাকা না থাকলে যার উপর মানসিক রাগ ক্ষোভ প্রকাশ করে অনিল, অথচ মেয়েটা একটু পরে পানির গ্লাস হাতে নিয়ে এসে দাঁড়ায়, সেই মেয়ে হলো তন্দ্রা। মেয়েটা ঘুমিয়ে আছে, চোখের নিচে কালি জমেছে, গালের হাড়গুলো স্পষ্ট, এতটা শুকিয়েছে। অনির এবার স্পষ্ট বুঝতে পারছিল, এক বিছানায় পাশাপাশি ঘুমালেই স্বামীর দায়িত্ব পালন করা যায় না। তন্দ্রা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তখন অনিরের দৃষ্টিতে শুধুই তন্দ্রা। ৩৭তম কল দিল নীলিমা অনিরের ফোনে। অনির ফোন তুলছে না। আজ তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে অফিস সংক্রান্ত কাজে। নীলিমার এলাকায় নতুন প্রজেক্ট শুরু করেছে অনিরের কোম্পানি। সম্পূর্ণ দায়িত্ব অনিরের ছিল। কাজ শেষ করার পর নতুন অফিসের দায়িত্বে রয়েছে নীলিমা। এই প্রজেক্টে কাজ করার সময় তাদের মধ্যে আলাপ হয়, তারপর ধীরে ধীরে প্রেম। অনির কখনো নিজের পরিবার বা বন্ধু সম্পর্কে তাকে কিছুই বলেনি। নীলিমা এখন কার থেকে তার খবর নেবে। রাত যেন কাটছেই না। সকাল হতেই অফিস থেকে অনিরের ঠিকানা জোগাড় করে নীলিমা প্রায় বেলা 11টার দিকে সেই ঠিকানায় পৌঁছে যায়। অনির তন্দ্রাকে নিয়ে তখন সবেমাত্র ফিরেছে। বাসার গেটের সামনেই তাদের সাথে দেখা হলো। অনির নীলিমার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও তন্দ্রা নিজেকে গুটিয়ে নিল। মেয়েটার কথায় এটা স্পষ্ট বুঝতে পারছিল যে নীলিমা নামের মেয়েটি হয়তো জানেই না অনির বিবাহিত। জীবনটা নাটকের চেয়েও নাটকীয় মোড় নেয়। অনির জানে না তন্দ্রা সবটা জানে। নীলিমা জানে না তন্দ্রাকে, আবার তন্দ্রা সবটা জেনেও বড্ড অসহায়। ড্রয়িং রুমে বসে যখন নীলিমা অনিরকে হাজার খানেক প্রশ্ন করছিল, তন্দ্রা তখন মনে মনে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। নীলিমাকে বাসায় রেখে অনির ভীষণ চমকে উঠলেও প্রকাশ করেনি। এখানে নীলিমা প্রত্যাশিত ছিল না। তাছাড়া তন্দ্রাকে কি বলে পরিচয় করিয়ে দিবে? যত দ্রুত সম্ভব হয়েছে অফিসের বাহানা দিয়ে নীলিমাকে নিয়ে বেরিয়ে এসেছে অনির। তন্দ্রার নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পূর্বে সে নীলিমার ফোনে মেসেজ করে দেখা করার জন্য। অনিরের ফোন থেকেই নাম্বার পেয়েছে সে। আগামীকাল সকালে তাদের দেখা হবে। অনিরের বাসায় থাকা মেয়েটার সাথে তাকে কি বলবে ধারণা না থাকা নীলিমা উৎসুক মনে অপেক্ষা করছিল তন্দ্রার জন্য। ক্যাফেতে বসে তন্দ্রা যখন তার এবং অনিরের সম্পর্ক ছবি সবটা বলে তাকে ফিরে যেতে বলল, তখন নীলিমা অসহায় কণ্ঠে তন্দ্রাকে বলল, আমার কি দোষ বল? আমি কোথায় যাব? আমিও যে ওকেই ভালোবাসি। আমার মান সম্মান দেহ সব ওর হাতে তুলে দিয়েছি। আমাকে সরে যেতে বললে আমার মৃত্যু ব্যতীত আর কোনো পথ থাকবে না। আমাদের সমাজে মেয়ের বিয়ের বয়স হচ্ছে অনার্স ভর্তির পরপর। মেয়ে যদি লেখাপড়া করতে চায় তবে ভালো, আর পড়তে না চাইলে ভবিষ্যৎটাও খুবই খারাপ। তখন পরিবার থেকে বলা হয় বিয়ে শাদির পর লেখাপড়া করাই যায়, আর পাত্রপক্ষ পড়াবে। ছেলের পরিবার পড়াতে রাজি থাকলে বিয়েতে সমস্যা কী? মেয়ে তখন কিছুই বলে না, আর বলারও থাকে না, কারণ ছেলেপক্ষ পড়াতে রাজি। বিয়ের পর সেই ছেলে পক্ষের বাড়ি থেকে পড়াতে না চাইলে বাবার বাড়ি থেকে কিছুই বলে না। তখন তারা বলবে বাচ্চা কাচ্চা পড়ানোর মতো যথেষ্ট জ্ঞান আছে, এবার মন দিয়ে সংসার করো, নিজের সংসারটা নিজে বুঝে নাও। লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবা, না সরকারি চাকরি করবা? সংসার করো, সংসারে মন দাও। তন্দ্রার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। অনার্স দ্বিতীয় বর্ষ পড়াকালীন সময়ে বিয়ে হয়ে যায়।
ইচ্ছে ছিল অনার্স শেষ করে বিয়ে করবে, কিন্তু পরিবার বলল ছেলে বিয়ের পর লেখাপড়া করাবে। কিন্তু বিয়ের পর 2 দিন কলেজে যাওয়ার পর আর সেদিকে যেতে পারেনি তন্দ্রা। নানান জটিলতা ছিল। কখনো আফসানা এসেছিল পরিবার নিয়ে, কখনো তার শাশুড়ি অসুস্থ থাকতেন। ভালো বউ, ভালো স্ত্রী, ভালো ভাবি হতে হতে সে নিজের অস্তিত্ব কখন হারিয়ে ফেলেছে তন্দ্রা নিজেও জানে না। খুব আশা নিয়ে তন্দ্রা নীলিমার কাছে এসেছিল। ভেবেছিল নীলিমা তার মতন একটা অসহায় নয়। সে শিক্ষিত, স্বাবলম্বী, চাকরিজীবী নারী। তন্দ্রার মতন গলগ্রহ নয়। সে চাইলে এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে এবং তন্দ্রাকে বৈধ সম্পর্কে টিকে থাকতে সাহায্য করবে। কিন্তু সে ধারণা ভুল ছিল। নীলিমাও অনিরের কাছ থেকে সরে যাবে না। এতক্ষণে হয়তো অনির জেনেও গেছে নীলিমার সাথে তন্দ্রার দেখা হয়েছে। অনিরের লুকোচুরি এবার হয়তো শেষ হবে। তন্দ্রাকে হয়তো সে ত্যাগ করবে। তার বাবার বাড়ি কি তাকে ঠাঁই দিবে, না কি বলবে? একটু মানিয়ে নাও, সংসারে এসব ঠোকাঠুকি হয়ই। একটু মানিয়ে নাও। নীলিমার দুচোখ রক্তিম রূপ নিয়েছে। বেসিনে সামনে দাঁড়িয়ে সে বারবার চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছে। এত বড় ভুল, এত বড় ভুল, না পাপ সে কিভাবে করতে পারলো? তার কি উচিত ছিল না অনির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার? রাগে ক্ষোভে তার মাথার শিরা উপশিরা ফুলে উঠেছে। বেডরুমে মৃদু শব্দে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলাম সাথী। আজ আকাশ কোণে স্বর্গনেশে ক্ষণে ক্ষণে উঠেছে হেসে, প্রলয় আমার কেশে ভেসে করেছে মাতামাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝি বা এই বজ্ররবে নতুন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি। অনিরের সাথে নীলিমার প্রথম দেখা হয় প্রজেক্টের কাজে। সেখানে কাজ করার সময় কখন সে তার প্রতি দুর্বল হয়েছিল সে নিজেও জানে না। সেবার অনির যখন ঢাকায় ফিরেছিল তখন সে অনুভব করে অনিরের প্রতি তার দুর্বলতা। অনির এদিকের কাজ সামলে যখন 7 দিন পর ফিরেছিল তখন নিজের মনের কথা নীলিমা অকপটে স্বীকার করে অনিরের সামনে। অনির মুচকি হেসে সায় দেয়, কিন্তু কখনো মনে হয়নি অনির বিবাহিত বা তার পরিবার রয়েছে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমে শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক। দুজনের সম্মতি ছিল। নীলিমা কেন তাকে সামনে নেয়নি? এখন কি করবে সে? আজ যে মেয়েটি এসেছিল তাকে সে দেখেছে অনিলের বাসায়। মেয়েটি মা হতে চলেছে, কিন্তু অনিল কিভাবে একসাথে দুজনকে ঠকাতে পারে? তন্দ্রার ভাই এসেছেন তাকে দেখতে। সে আজ জেনেছেন তাদের বোন অসুস্থ। এই লোক বাবা মায়ের থেকে আলাদা থাকে। রাজনৈতিক নেতাদের সাথে তার ওঠবস। তন্দ্রা তার একমাত্র বোন। ক্ষমতাসীন এই ব্যক্তি অনিলের কিছু করে ফেলা 2 মিনিটের ব্যাপার। তাছাড়া অনিলের মা শুনেছে সে নাকি কুখ্যাত মানুষের সাথেও চলাফেরা করে। অনির তন্দ্রাকে মারধর করে যখন প্রথম জেনেছিল সে এসে হুমকি দিয়েছিল অনিরকে সরাসরি দাফন করে ফেলবে। এই লোক যদি জানতে পারে খাট টান দিয়ে তার বোনের এই অবস্থা, তাহলে কি করবে তার তন্দ্রা? আর তন্দ্রা যদি বলে দেয় সবকিছু। মনে মনে আল্লাহকে ডাকছিল অনিরের মা। তাকে তদবির করার জন্য অনিরের মা নিজের হাতে চা বানিয়ে এনেছে। বারবার লোক দেখানো হলেও তন্দ্রার খেয়াল রাখার চেষ্টা করছে। সেদিকে তোয়াক্কা না করে তন্দ্রা ভাই, মেজ ভাই সরাসরি প্রশ্ন করলেন, এমনটা কেন হয়েছে? তন্দ্রার ভাইয়ের পাশে বসে বসল। হঠাৎ করে এমন হলো কেন? আমি তোকে নিতে এসেছি ঘুম, তুমি আমার সাথে চলো। তুই নিজের খেয়াল একটুও রাখিস না ভাই। কিন্তু দেখ, প্রথম সন্তান বাবার বাড়ি হয়, যেমন তোর ননদ এসেছে। তন্দ্রার ভাইয়ের কথা শুনে অনিরের মা বললেন, ওমা, এ কি কথা? বউ যাইবে কেন? তোমার সাথে গেলে বুঝি বাপের বাড়ি যাওয়া হইবে? তুমি তো আলাদা থাকো। মা, ওই মা চিন্তা করবেন না। আমার স্ত্রী একজন ডাক্তার, সে তন্দ্রার খেয়াল রাখতে পারবে। কিন্তু অনির অনিরের অনুমতির জন্য অপেক্ষা করেনি তন্দ্রা। তন্দ্রা যেন হাঁসফাঁস করছিল এ বাড়ি থেকে বেরিয়ে যেতে। মেজ ভাই যেন তার জন্য স্বর্গের দূত। সে বিনা বাক্য ব্যয় করে চলে গেলেন তার মেজ ভাইয়ের সাথে। অনেকদিন পর যেন প্রাণ খুলে শ্বাস নিল তন্দ্রা।
সে সবটা জানাবে তার মেজ ভাইকে, কারণ সে বেরোতে চায় এই মরীচিকার সম্পর্ক থেকে।